আহ, নমস্কার, রাধে রাধে সবাইকে। আজকে একটা নতুন ছবি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো কেমন হচ্ছে ছবিটা দেখো তোমরা সবাই। আহ, গৌতম বুদ্ধের ছবি এটা। তো সেদিন আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, তো ওর মধ্যে একটা গৌতম বুদ্ধের, আসলে সিদ্ধার্থের একটা স্টোরি ছিল। তো এটা পড়াতে পড়াতে মানে ক্যারেক্টারটা এত সুন্দর, এত ভালো। আগেও আমি এঁকেছি গৌতম বুদ্ধের ছবি। মানে গৌতম বুদ্ধের ছবিটাই এমন যে বারবার রাখতে ইচ্ছে করে। তো যাকে এই পাশে আমার ছেলে বসে আছে, ওকে পড়াতে পড়াতেই আমি করছিলাম। তো ছবিটা কেমন হচ্ছে বলবে। এই ছবিটা আঁকতে আমি কেমেলের পেস্টেল কালার ইউজ করেছি। আজকাল আবার পেস্টেল কালারটা আমার হেব্বি ভালো লাগছে, দিয়ে কাজ করতে খুব ভালো লাগছে। আগে এতটা মানে পেস্টেল কালারটা মানে মনে হতো যেন আমি পাচ্ছি না মানে কন্ট্রোল করতে, কিন্তু এখন পেস্টেল কালারটা দিয়ে কাজ করতে ভালোই লাগছে। তো যাই হোক, তারপর গৌতম বুদ্ধের ছবিটা আমি গুগলে সার্চ করে পেয়েছি, কিন্তু যে ছবিটা পেয়েছিলাম তার বিন্দু বিসর্গও কিছু হয়নি। এটা ওই ছবিটা আরো অনেক বেশি সুন্দর ছিল। উম, এই ছবিটা করতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, কারণ অনেক ডিটেলিং ছিল ছবিটাতে। পুরোটা তো করে উঠতে পারিনি আমি ডিটেলিং গুলো। তো আজকে যে কাহিনীটার কথা আমি বলছিলাম, যেটা থেকে আমি ইন্সপায়ার হয়েছি, আবার ইচ্ছে হলো বুদ্ধের ছবি আঁকতে, সেই গল্পটা একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমার ছেলের সিলেবাসের মধ্যেই ছিল কাহিনীটা, ওকে আমি বোঝাচ্ছিলাম সেদিন। তো তখন গৌতম বুদ্ধ মানে সিদ্ধার্থ অনেক ছোট ছিল তখন। গৌতম বুদ্ধ তো পরে হয়েছিল, মানে বুদ্ধ তো পরে হয়েছিল। তো ও একদিন বাগানের মধ্যে এমনি ঘুরে বেড়াচ্ছিল, তখন একটা হাঁস এসে ওর সামনে পড়ে যায়। তো হাঁসটাকে মানে কিসের জন্য পড়ে গেল সেইটা দেখার জন্য ও তুললো হাঁসটাকে, তাড়াতাড়ি করে তুলে দেখলো যে হাঁসটার গায়ে না একটা তীর লেগেছিল, আর হাঁসটা খুব ব্যথাতে যন্ত্রণায় কাতরাচ্ছিল। তো ও সাথে সাথে ওকে ওই হাঁসটাকে কোলে তুলে তীরটাকে বার করে দেয়, আর ওর কোলে নিয়ে ওর যে জায়গাটাতে ক্ষতটা ঘাটা হয়েছিল সেই জায়গাটাকে ধুতে শুরু করে। তখনই ওর কাকার ছেলে, দেবদত্ত নাম ছিল ওর, ও আসে। ও এসে বলে যে হাঁসটাকে আমি মেরেছি, কারণ তখনকার সময় রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল কি শিকার করতে হবে, এরা শিকার করতে খুব ভালোবাসতো। তো ও বলছে যে হাঁসটাকে তো আমি মেরেছি, আমি শিকার করেছি, তো হাঁসটাকে তুমি আমায় দিয়ে দাও, কারণ এর উপর এখন আমার অধিকার আছে। তো সিদ্ধার্থ খুব কাইন্ড ছিল, ও এত দয়ালু ছিল যে ও তখন বলছিল না, ওকে আমি জীবন দিয়েছি, ওকে তো তুমি মেরেই ফেলছিলে, ওকে জীবনটা আমি দিয়েছি, তো ওর উপর এখন আমার অধিকার হয়ে গেছে। তো এই নিয়ে দুজনের মধ্যে সে একটু মানে ও বলছে আমাকে দিয়ে দাও, সিদ্ধার্থ বলছে না, ওকে আমি দেব না। তো তখন বললো যে, তখন সিদ্ধার্থের বাবা মগধের অনেক বড় রাজা ছিল। তো বলছে যে তাহলে চলো আমরা রাজার কাছেই যাই, যা এখন ডিসিশন নেয় রাজাই নেবে, পুরোটা স্টোরিটা গিয়ে বলবো, কাহিনীটা গিয়ে বলবো কি হয়েছিল, তারপর যা ডিসাইড করো রাজাই করবে। তারপর দুই ভাই মিলে গেল রাজার কাছে। তো যাওয়ার পর হাঁসটাকেও নিয়ে গেছে। তো যাওয়ার পর পুরো স্টোরিটা শোনানো হলো রাজাকে। তখন রাজা ডিসিশন নিল যে যে আমরা যাকে মারি, মানে যাকে আমরা মেরে ফেলি, তার থেকে যে জীবন দেয় আমাদেরকে, তার অধিকার অনেক বেশি হয়ে যায়। তো দেবদত্ত তো হাঁসটাকে মারতে চেয়েছিল, আর সিদ্ধার্থ হাঁসটাকে বাঁচিয়েছিল, সেই জন্য এই হাঁসটার উপর এখন সিদ্ধার্থেরই অধিকার আছে। তো এটা শোনার পর সিদ্ধার্থ খুব হেভি হয়ে গেছে। তারপর ও হাঁসটাকে নিয়ে গিয়ে খুব সেবা যত্ন করে ওকে ভালো করে তোলে, আর শেষে ও ছেড়ে দেয় হাঁসটাকে। ওর ওর হাঁসের যে ফ্যামিলিতে ছিল বা ওর যারা বন্ধু ছিল তাদের কাছে ওকে আবার ছেড়ে দিয়েছিল। তো এই স্টোরিটা সত্যি মানে এতটা ভালো লেগেছিল যে আমাদের মধ্যে এখন যেরকম চলছে দিনকাল, সেই হিংসা, দেশ বিদ্বেষ, মানে সবার প্রতি সবার প্রতি মানে আমাদের যে মানে কাইন্ডনেসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের ভেতর থেকে। তো এই স্টোরিগুলো শুধু বাচ্চাদের জন্য নয়, আমাদেরকেও অনেক কিছু শিখিয়ে যায়। তো যাই হোক,
আমাদের মধ্যেও সেই কাইন্ডনেস এর অভাব হয়ে গেছে এখন। দয়া মায়া মমতা সবই চলে যাচ্ছে আস্তে আস্তে সব মানুষের ভেতর থেকে। সেই জিনিসগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, ছবিটাও অনেকটা হয়ে আসছে এখন আস্তে আস্তে। তো তোমরা সবাই বলবে আমাকে কেমন হলো ছবিটা, আর গল্পটাও কেমন হলো সেটা, মানে যে স্টোরিটা বললাম, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলো যে এই জায়গাটায় ভুল হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুনি। দেখা হবে আবার পরে অন্য একটা ছবি নিয়ে, অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য রাধে রাধে, সবাই ভালো থেকো, টাটা।